ভাবো তো, লাস ভেগাসের 3টা সবচেয়ে সুরক্ষিত ক্যাসিনো। আর এই ক্যাসিনোগুলোর নিরাপত্তা এতটাই করা যে চাইলে তারা একসাথে তাদের নিরাপত্তা বাহিনী দিয়ে প্যারিসও দখল করতে পারে। এর আগে অনেকবার এই ক্যাসিনো লুট করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সবই ব্যর্থ হয়েছে। তাহলে এটা কেমন প্ল্যান যে লাস ভেগাসের 3টা সবচেয়ে সুরক্ষিত ক্যাসিনো একই রাতে একসাথে লুট করা হচ্ছে? শুধু নিখুঁত প্ল্যান আর 11 জন জিনিয়াস চোর। আজ আমরা জানবো ওশানস 11 ক্যাসিনো ডাকাতের সবচেয়ে স্মার্ট গল্প। মুভির শুরুতে আমরা ড্যানি ওশান নামের এক ব্যক্তিকে দেখতে পাই। এই লোক একজন প্রফেশনাল চোর। তো 4 বছর আগে চুরির দায়ে সাজা হয়। আজ তার প্যারোলে মুক্তির দিন। তো বন্ধুরা, প্যারোলে মুক্তি মানে তাকে একটা শর্ত সাপেক্ষে কিছু সময়ের জন্য মুক্তি দেওয়া হয়েছে। তবে মুক্তি পাওয়ার আগে প্যারোলের শুনানিতে সে জেলের অফিসারদেরকে জানায় যে 4 বছর আগে তার স্ত্রী তাকে চলে যাওয়ার কারণে সে ভীষণভাবে ডিপ্রেস হয়ে গেছিল, তাই না জেনে সে কুপথে পা বাড়িয়েছে। তবে এখন তো আর সামনে পড়ে আছে তার সম্পূর্ণ মুক্ত জীবন। সো তার লাইফে বাকি সময়টা একজন ভালো মানুষের মতোই পার করতে চায়। আর বিচারকরাও এই কথা শুনে সন্তুষ্ট হয়ে তাকে মুক্তি দেয়। কিন্তু তার চেহারা দেখে তোমার কি মনে হচ্ছে যে আদৌ কি সত্যি কথা বলছে? তো যাই হোক, জেল থেকে মুক্তি পাওয়ার পর ড্যানিয়েল তার চেহারার দারুণ একটা ট্রান্সফরমেশন করে নেয়। মানে সুটটাই পরে সে এমন ভাব নেয় যাতে দেখে মনে হবে না যে সে কেবলই জেল থেকে ছাড়া পেয়েছে। এবার ছাড়া পাওয়া মাত্রই সে সোজা চলে যায় লস ভেগাসের একটা ক্যাসিনোতে। অথচ প্যারোলের শর্ত অনুযায়ী তার রাজ্যের বাইরে যাওয়া একদমই নিষিদ্ধ ছিল। এবার ক্যাসিনোর এক লোকের কাছ থেকে সে তার বন্ধু রাস্টির খোঁজ নেয়। এই রাস্টি ছিল তার পূর্বের ক্রাইমের পার্টনার। রাস্টির খোঁজ পাওয়ার পর সে তার সাথে দেখা করতে চলে আসে। আর এই রাস্টির একটি বড় ক্যাসিনোর আসর ছিল। সে মারাত্মক লেভেলের একজন প্রফেশনাল জুয়ারি। ড্যানিয়েল রাস্টির কাছে মাস্টার প্ল্যানের ব্যাপারে সব খুলে বলে। রাস্টিকে সে জানায় তার মাথায় লাস ভেগাসের সবচেয়ে বড় 3টা ক্যাসিনোতে ডাকাতি করার প্ল্যান সেট হয়ে গেছে। যাক, রাস্টি প্রথমে তার পার্টনার হতে না চাইলেও পরে আর্থিক লোভের কথা ভেবে সে রাজি হয়ে যায়। কিন্তু এত বড় মাস্টার প্ল্যান সামাল দেওয়ার জন্য ব্যাপক প্রস্তুতি এবং জনবল দরকার। আর তার জন্য দরকার একটা বড় ইনভেস্টমেন্ট। এর জন্য তারা শিল্পপতি রুবেনের কাছে যায়। তো রুবেন প্রথমে তাদের কথা শুনে একদমই হেসে উড়িয়ে দেয়, কারণ লাস ভেগাসে এই ক্যাসিনোগুলোতে সিকিউরিটি এতটাই টাইট যে দুনিয়ার কারোর পক্ষে সেখানে ডাকাতি করা একদম অসম্ভব। এই ক্যাসিনোগুলোতে কি নেই? শখানেক ক্যামেরা, সেন্সর, ব্লন বোল্টের সাথে মিলিটারি গ্রেনেড, এবং তাদের কাছে আছে খুবই শক্তিশালী এবং চৌকস গার্ডের দল। এত বছরে এদের হাত থেকে কোনো ক্যাসিনো ডাকাতি পালাতে পারেনি, বরঞ্চ দরজার বাইরে আসার পর গার্ডের হাতে তারা মারা গেছে। কিন্তু রুবেন তাদের এই প্ল্যানে কোনোভাবে সামিল হতে চায় না। এই কথা শুনে ড্যানি চলে যেতে উদ্যত হয়। তখন রুবেন কৌতূহলবশত জিজ্ঞেস করে যে তারা কোন কোন ক্যাসিনোতে ডাকাতি করতে যাচ্ছে। তখন ড্যানিয়েল এবং রস্টি জানায় যে দ্য বেলিজিও, দ্য মিরাজ, MGM গ্র্যান্ড নামের এই 3টা ক্যাসিনোতে ডাকাতি করতে। এই ক্যাসিনোগুলো ছিল ট্যারি বেন্ডিটেকের। এটা শুনে রুবেল তার মত বদলায়, কারণ ট্যারি বেন্ডিটেটের জন্যই রুবেন নিজের ক্যাসিনো হারিয়েছিল। আসলে এই ট্যারি বেন্ডিটেট রুবেনের পুরাতন পার্টনার ছিল, তার জন্যই সে সবকিছু হারিয়েছে। সো তার প্রতি একটা ক্ষোভ রয়ে গেছে। তো প্রথম ক্যাসিনো ডাকাতের ফান্ডিং করতে না চাইলেও পরে বেন্ডিটেকের ক্যাসিনোর নাম শুনে সে 1 লাখ রাজি হয়ে যায়। আর তার কাছ থেকে ফান্ডিং এর আশা পেয়ে ড্যানিয়েল এবং রাস্টি তাদের ডাকাতির জন্য লোক জোগাড় করতে শুরু করে। তারা ভার্জিন এবং টার্ক নামে 2 জন মেকানিক বাইকে হায়ার করে। এরা যে কোনো ধরনের চুরি ডাকাতি মিশনে মেকানিক এবং ড্রাইভার হিসেবে কাজ করতে উস্তাদ। এরপর ক্যাসিনো ম্যানেজার ফ্র্যাঙ্ক, FBI এর জন্য ফ্রিল্যান্স করা IT এক্সপার্ট লিভিংস্টনকে দলে নেওয়া হয়। এরপর তারা একজন বিস্ফোরক বিশেষজ্ঞকে দলে নেয়। পরে তারা সার্কাসে গিয়ে একজন জিম আইনস্টাইনকে নিজেদের টিমে যুক্ত করে। সবশেষে তারা তাদের পুরানো বন্ধু সোল বুলমকে এদের কাছে নেয়। সোল বুলম প্রথমে বয়সের কারণে রাজি হয় না। সে বলে যে আমি এখন শৈশব থেকে সরে গিয়েছি, কিন্তু সম্পূর্ণ প্ল্যান শোনার পর সে রাজি হয়ে যায়। এখন তাদের টিমে আছে 10 জন, কিন্তু আরো একজন দরকার। এরপর তারা বিখ্যাত পকেটমার লিনাস ক্যান্ডওয়েলকে দলে নেয়। এদের প্রত্যেকেই যে কোনো ডাকাতির জন্য পারফেক্ট। সবাই একসাথে রুবেনের জায়গায় জড়ো হয় এবং ড্যানি পুরো প্ল্যান ব্যাখ্যা করে। নেভারা গেমিং কমিশনারের রুলস অনুসারে প্রত্যেকটা ক্যাসিনোতে যতগুলো গেমিং চিপ দিয়ে খেলা হয় ঠিক একই মূল্যের ক্যাশ টাকাও সেখানে থাকতে হবে। তো ক্যাসিনো রিলেটেড মুভি দেখছো যারা, নিশ্চয়ই তারা জানো যে ক্যাসিনোতে খেলার সময় এক ধরনের চিপ ব্যবহার করা হয়। যাই হোক, 3 ক্যাসিনো মিলে যে পরিমাণ চিপ দিয়ে প্রতিদিন সেখানে খেলা হয় তার মূল্য কমপক্ষে 70 থেকে 80 মিলিয়ন ডলার। তবে কিছুদিন পরেই এই ক্যাসিনোর কাছে একটা বড় বক্সিং ম্যাচ রয়েছে। আর এমন দিনে এই ক্যাসিনোগুলো প্রায় 150 মিলিয়ন ডলারের ট্রানজাকশন হতে পারে। আর এই 150 মিলিয়ন ডলার রাখা হবে বেলাজের গ্রাউন্ড ফ্লোরে 200 ফিট মাটির নিচে থাকা একটি বিশাল ভল্টে। সেখানকার সিকিউরিটি সিস্টেমগুলো মারাত্মক লেভেলের করা। ক্যাসিনোতে ঢোকার পর অনেকগুলো দরজা এবং লোহার গ্রিলের মতো কিছু অংশ পার করে যেতে হয়, যেগুলোকে বলা হয় ক্যাসিনোর কেস। এই দরজাগুলোর প্রত্যেক
প্রত্যেকটা পিনকোডের মাধ্যমে খুলতে হয়। আর এই কোডগুলো প্রতি 12 ঘন্টা পর পর অটোমেটিকভাবে চেঞ্জ হয়ে যায়। তো দরজাগুলো পার করার পর একটা এলিভেটর থাকে, সেই এলিভেটর দিয়ে তাদেরকে নিচে নামতে হবে। এই এলিভেটর শুধুমাত্র ক্যাসিনোর মালিক ভেন্ডারিক এবং তার চিফ সিকিউরিটি অফিসার এবং ম্যানেজারের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে খোলা সম্ভব। আর যদি কেউ ফিঙ্গারপ্রিন্ট বাইপাস করে এলিভেটরের ম্যানুয়ালি নিচে নামানোর চেষ্টা করে, তাহলে মোশন সেন্সরের মাধ্যমে অটোমেটিক সেটা জ্যাম হয়ে যাবে। যদি এলিভেটর করে নিচে নামা যায় তাহলে বাকি কাজটা মোটামুটি সহজ। এরপর জাস্ট ভল্টের সামনে অস্ত্রে হাতে দাঁড়িয়ে থাকা দুজন গার্ডকে মারতে হবে। এরা কিন্তু টপ 10 গার্ড। এই গার্ডদের যদি মারতে পারো তবে তারপর তোমাকে পৃথিবীর অন্যতম সিকিউরিটি ভল্ট খুলতে হবে। এতক্ষণ যা বললাম এই সব কিছু করার জন্য আগে থেকেই তোমাদের ক্যাসিনোর সমস্ত সার্ভেলেন্স সিস্টেমকে অফ করতে হবে। এবার সবকিছু ব্রিফ করার পর ড্যানিয়েলের নির্দেশনায় তারা ডাকাতির প্রিপারেশন নেওয়া শুরু করে। প্রথমে ড্যানিয়েল তাদের সবাইকে ক্যাসিনোর ভিতরে গিয়ে সমস্ত গার্ডদের উপর নজর রাখতে বলে। এরপর রাস্ট এক নর্তকী মহিলার সাহায্যে একজন গার্ডের 5 কার্ড চুরি করতে সক্ষম হয়। আর এই কার্ড দিয়ে তারা লিভিংস্টোনকে মেইনটেনেন্সের কর্মী ড্রেস পরিয়ে ক্যাসিনোর সার্ভেলেন্স রুমে পাঠায়, যাতে সে সেখানকার তারগুলোতে একটা চিপ বসিয়ে আসতে পারে। এবার এই চিপের সাহায্যে ক্যাসিনোর ভিতরে সকল সিকিউরিটি ক্যামেরাকে তারা রুবেনের বাড়িতে বসে নিয়ন্ত্রণ করতে পারবে। তাই লিভিংস্টোনও কার্ড পাঞ্চ করে সার্ভেলেন্স রুমের দরজা খুলতে সক্ষম হয় আর সেখানে সফলভাবে চিপটি বসিয়ে আসে। এই চিপটি বসানোর সাথে সাথে রুবেনের বাড়িতে বসে ক্যাসিনোর ভিতরে সব সিসিটিভি ফুটেজ দেখতে থাকে। আর সিসিটিভি ফুটেজ দেখে ড্যানিয়েল এবং রাস্টি। তবে লিভিংস্টোন থেকে ফিরে আসার সময় তার সাথে একটা গার্ডের দেখা হয়ে যায়। স্বাভাবিকভাবে সে দরজা খুলতে চায়, কিন্তু হঠাৎ পিছন থেকে ওই গার্ড তাকে ডাকতে শুরু করে। সে ভীষণ ভয় পেয়ে গিয়ে দ্রুত বেরিয়ে যেতে চায়। তবে গার্ড এসে তার হাতে ফোন ধরিয়ে দিয়ে বলে যে আপনি একটি ফেলে রেখে এসেছিলেন। মানে তাড়াহুড়োর সময় সে নিজের ফোনটা সেখানে ফেলে রেখে এসেছিল। অন্যদিকে ড্যানিয়েল বেশারকেও এই ক্যাসিনোর পাওয়ার সাপ্লাই দেখে আসতে বলা হয়েছিল, কারণ ডাকাতির রাতে তাদেরকে এই পাওয়ার সাপ্লাইটা কাট করতে হবে। এছাড়া লায়ন্সকেও তারা বেলুনওয়ালা ছদ্মবেশে ক্যাসিনোর ভিতরে তদারকি করতে পাঠায়। তাদের প্রিপারেশনের সবচেয়ে বড় টাস্ক হচ্ছে ড্যানিয়েল সবাইকে নিয়ে বেলেজিওর বোল্টের মতো হুবহু একটা বোল্ট তৈরি করার কাজে লেগে পড়ে। আসল বোল্টটা খোলার আগে এই বোল্টটা খুলে তাদেরকে প্র্যাকটিস করতে হবে। তাই যখন সবাই বোল্ট তৈরির কাজে ব্যস্ত ছিল, ঠিক সেই সময়টা রাস্টি চলে যায় লাইনাসের কাছে। তো লাইনাস বিভিন্ন বেশে ক্যাসিনোর ভিতরে ঢুকে নজর রাখছিল। রাস্টি তার কাছ থেকে জানতে পারে যে ভেন্ড্রিক খুবই সচেতন এবং স্ট্রেট কাট লোক। প্রতিদিন সে তার ক্যাসিনোতে এসে ম্যানেজারের কাছ থেকে সমস্ত তথ্য বুঝে নেয়। এছাড়াও ক্যাসিনোর সব গার্ডকেও সে ভালোভাবে চেনে। আর যে সকল হাই প্রোফাইলের লোকেরা ক্যাসিনো খেলতে আসে তাদের সাথেও সে দেখা করতে যায়। আর যদি কেউ কখনো তার পিছনে লাগে, সে তার 3 পুরুষের সর্বনাশ না করা পর্যন্ত থামে না। একবার ক্যাসিনোতে চুরি করার অপরাধে এক কর্মচারীকে ফ্যামিলি সহ সে পথে বসিয়েছিল। তবে এই ব্যান্ডিরেকের একটা উইকনেস ছিল, তার উইকনেস ছিল নারী। তবে লায়ন্স এখনো সেই নারীর নামটা জানতে পারেনি, কিন্তু রাস্টি এক নজরে দেখে বলে যে তার নাম হচ্ছে ট্রেসি। কিন্তু ট্রেসিকে সে চিনে কি করে? যাই হোক, পরের সিনে আমরা উত্তর পেয়ে যাই। ড্যানিয়েলকে রাস্টি এক পাশে নিয়ে গিয়ে বলে যদি এই প্ল্যানটা ট্রেসের জন্য হয় তাহলে সে তার সাথে নেই। এখান থেকে আমরা জানতে পারি যে ট্রেস আসলে ড্যানিয়েলের এক্স ওয়াইফ, আর এখন সে ভ্যান্ডারিকের প্রেমিকা। তো ড্যানিয়েলও স্বীকার করে নেয় যে হ্যাঁ, ভ্যান্ডারিককে লুটে নেওয়ার পেছনে ট্রেস একটা কারণ। এদিকে প্রথমবারের মতো আমরা পর্দায় ভ্যান্ড্রিককে দেখতে পাই। তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে সে একজন বিলিয়নিয়ার। তার বর্তমান প্রেমিকা ট্রেস একটা জাদুঘরের কিউটেরর। জাদুঘরে তার সাথে দেখা করার পর ট্রেসকে রাতে দেখা করার অফার দিলে সেও রাজি হয়ে যায়। রাতের বেলায় সে একটা রেস্টুরেন্টে বসে ভ্যান্ড্রিকের জন্য অপেক্ষা করছিল। তখনই কেউ একজন এসে তার কাঁধে হাত রাখে। তবে সেই লোকটা ভ্যান্ড্রিক নয়, বরং তার এক্স স্বামী ড্যানিয়েল। ট্রেস তাকে দেখা মাত্রই সেখান থেকে চলে যেতে বলে। ড্যানিয়েল তার কাছে অতীত জীবনের জন্য ক্ষমা চেয়ে তাকে ফিরে আসতে বলে, কিন্তু তাতে ট্রেসের মন একেবারেই গলে না। সে সাপ জানিয়ে দেয় যে এখন ভ্যান্ড্রিকের সাথে আছে সে। ভ্যান্ড্রিক এসে তাকে দেখতে পেলে কেলেঙ্কারি হয়ে যেতে পারে। কিন্তু ড্যানিয়েল আসলে ভালো করে জানতো যে সে কি করছে। এই সময়টাতে সিউল একজন বিজনেসম্যানের ছদ্মবেশ নিয়ে ভ্যান্ড্রিকের সাথে ক্যাসিনোতে দেখা করতে গিয়েছিল। আর সিউলু ক্যাসিনোতে পৌঁছানোর পর ম্যানেজারের কাছে নিজেকে একজন আর্মস ডিলার হিসেবে পরিচয় দেয়। সে সরাসরি ভ্যান্ড্রিকের সাথে
দেখা করতে চলে যায়। তো ম্যানেজার ব্যান্ড্রিকের ব্যাপারটা জানালে সে সিউলের সাথে দেখা করতে যায়। তখন সিউল পারফেক্ট রাশিয়ান উচ্চারণের সাথে কথা বলতে থাকে। সে জানায় যে তার কিছু মূল্যবান জুয়েলারি সহ একটা ব্রিফকেস কয়েকদিনের মধ্যে লাস ভেগাসে এসে পৌঁছাবে, আর ব্রিফকেসে যে হীরাগুলো থাকবে সেগুলো খুবই মূল্যবান, তাই সেগুলো রাখার জন্য কোনো সিকিউর জায়গা দরকার। তখন ব্যান্ড্রিক ব্রিফকেসটাকে সেফ হাউসে রাখার অফার দেয়, কিন্তু সিউল বলে যে সেফ হাউসের মতন কম সিকিউরিটি জায়গা তার এই জিনিস রাখা চলবে না, তার আরো বেশি হাই সিকিউরিটি সমৃদ্ধ জায়গা দরকার। আসলে সে চাইছিল যে ব্রিফকেসটাকে তার ক্যাসিনোর ভল্টেই রাখতে রাজি হোক। তো যাই হোক, সিউল আর ব্যান্ড্রিকের এই ডিসকাশন শেষ হয়। তো রুবেনের বাড়িতে ক্যাসিনোর বলরুমের একটা অবিকল রিপ্লিকা তৈরি করা হচ্ছিল এবং তারা সেখানে প্র্যাকটিসও শুরু করে দেয়। ক্যাসিনোর ভিতরে টাকার বক্সে করে আস্ত জিমনাস্টিক ইয়ানকে পাঠিয়ে তার ভিতরে থেকে বোল্টের দরজার খোলার প্ল্যান আগে থেকে করা হয়েছিল। তো ইয়ানও প্র্যাকটিসের সময় তার কারিশমা দেখিয়ে প্রমাণ করেছিল যে এই কাজের জন্য সে একদমই পারফেক্ট। তবে সে প্র্যাকটিস সেশনের মধ্যেই হঠাৎ গায়ে নোংরা মাখা অবস্থায় এসে হাজির হয়। ড্যানিয়েল তাকে পাওয়ার সাপ্লাই চেক করার জন্য পাঠিয়েছিল, তাই আন্ডারগ্রাউন্ড টানেলে ঢুকে এই অবস্থা হয়েছে তার। তো যাই হোক, সে জানায় যে পাওয়ার সাপ্লাই তাদেরকে উড়িয়ে দেওয়ার কথা ছিল তাতে আজকে একটা সমস্যা হয়েছে, আর সেই কারণে ক্যাসিনোর লোকেরা ইলেকট্রিশিয়ানদেরকে নিয়ে সেটা মেরামতের চেষ্টা চালাচ্ছে। পরের সকালে লিভিংস্টন জানায় যে একটি বড় সমস্যা হয়েছে। ক্যাসিনোর লোকজন ড্যানির উপর নজর রাখছে। ড্যানি এখন প্ল্যান অনুযায়ী কাজ করতে পারবে না। এটা শুনে রুবেন চিন্তিত হয়ে পড়ে এবং বলে যে তাহলে ড্যানির জায়গায় বল ট্রিগার করবে কে। লিনাস এই দায়িত্ব নেওয়ার জন্য রাজি হয়, তাই ড্যানিয়েল নিজেও এই কথার বিরুদ্ধে তেমন কিছু বলতে পারে না। অবশেষে ক্যাসিনো ডাকাতের সেই রাতটা চলে আসে। সেই রাতে বক্সিং ম্যাচ শুরু হয়েছিল। তা আগেই ভার্জিল এবং টার্ক লাইনম্যানের বেশ ধরে থাকা সিউলের ব্রিফকেসটা নিয়ে আসে। তে ব্যান্ড্রিক এতটাই স্টিক এবং কেয়ারফুল ছিল যে সে সিউলকে লিটারালি হাত করা পরিয়ে তার সাথে বোল্টে নিয়ে যায়। এরপর বোল্টে যাওয়ার পথে দূর থেকে একজন সিউলকে দেখে চিনে ফেলে তার নাম ধরে ডাকতে থাকে, কিন্তু সবাই ভাবে যে এই লোকটা হয়তো পাগল। আর সিউলের সিকিউরিটি বেসে থাকা দুইজন টিমমেট তাকে বাইরে নিয়ে যায়। এরপর বোল্টে গিয়ে তার ব্রিফকেসটা স্ক্যান করার পর চারটা সবুজ হিরে ছাড়া কিছুই পাওয়া যায় না। এরপর ব্যান্ডারিক বলে যে যেহেতু আপনার ব্রিফকেসে ক্ষতিকারক কোনো কিছু পাওয়া যায়নি, তাই এটা আমি আমার বোল্টে রেখে দিতে রাজি আছি, কিন্তু আপনাকে আমি ভিতরে ঢুকতে দেব না, কারণ আমি একেবারেই বিশ্বাস করি না আপনাকে। তার জায়গায় ব্যান্ডারিক ব্রিফকেসটা নিজের ম্যানেজারের মাধ্যমে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। আর এই ব্রিফকেসটাকে ভিতরে রেখে বেরিয়ে আসার পথে হঠাৎ অফিসারের বেশ ধরে লায়ন্স ব্যান্ড্রিকের কাছে নিজেকে নেভাডা গেমিং কমিশনের একজন অফিসার বলে পরিচয় দেয়। এদিকে ব্যান্ডরিক বোল্টে থাকার সময় তার এক গার্ডের কাছ থেকে জানতে পেরেছিল যে ড্যানিয়েল তার ক্যাসিনোতে এসে ঘোরাঘুরি করেছে, তাই সে তার পিছনে দুজন লোক লাগিয়ে দেয়। অন্যদিকে লায়ন্স তার সাথে কথা বলার সময় রাস্টিয়ানকে ট্র্যাঙ্কে করে ভেতরে পাঠানোর ব্যবস্থা করে। সেখানে ইয়ান একজন জেমিনিস্টি হওয়াতে সে সহজে ট্রাঙ্কের ভিতরে ঢুকে যায়। ওদিকে গেমিং অফিসারের ছদ্মবেশে থাকা লায়ন্স ব্যান্ডারিকে জানায় যে তার ক্যাসিনোতে একজন সাজাপ্রাপ্ত আসামি ভুয়া নাম দিয়ে চাকরি করেছে। রেমন নামে চাকরি করা এই লোকটার আসল নাম হচ্ছে ফ্র্যাঙ্ক কার্টন। কিন্তু বন্ধুরা ওয়েট করেন, ফ্র্যাঙ্ক না আসলে ডাকাত দলেরই লোক? তাহলে তাকে ধরিয়ে দেওয়ার কারণ কি, এটা একটু পরে জানতে পারবেন। আর জানার পর আপনাদের মাথার হুঁশ একদম উড়ে যাবে। তো লাইস ব্যান্ডারিকের সাথে কথা বলার সময় ফ্রাঙ্ক হঠাৎই ভীষণ রেগে গিয়ে তার উপর চড়াও হতে চায়, আর লায়ন্সও তাকে এড়ানোর জন্য এক পাশে সরে যায়। এর মধ্যে সে তার আসল কাজটা সেরে ফেলে। তোমরা তো আগেই জেনেছো যে লায়ন্স একজন পকেট মার ছিল, আর সে এবার ব্যান্ডারিকের পকেটে থাকা পরবর্তী 12 ঘন্টা সিকিউরিটি কোডের কাজটা নিয়ে নেয়। আর এর জন্যই ফ্রাঙ্ককে ধরিয়ে দেওয়ার নাটকটা তারা করেছিল। তো যাই হোক, ব্যান্ডারিক কিন্তু ফ্রাঙ্ককে তেমন কিছুই করে না, সে জাস্ট তার ম্যানেজারকে বলে তাকে চাকরি হতে অব্যাহতি দিয়ে দেয়। এদিকে ব্যান্ডারিক বিজি থাকার সুবাদে ভার্জিলা টার্কো তাদের কাজটা সেরে ফেলে। ক্যাসিনোর ক্যাশ সাপ্লাই ছদ্মবেশে ধরে তারা টাকার ট্যাঙ্কে বোল্টের গার্ডের কাছে নিয়ে যায়। এখন এই ট্যাঙ্কের ভিতরে কিন্তু ইয়েন লুকিয়ে আছে। এখন এই ভুয়া ওয়ার্কারদের তো আর কোনো আইডি কার্ড থাকে না, তাই গার্ডরা তাদের আইডি কার্ড দেখতে চাইলে তারা বলে যে তারা বাসায় ফেলে রেখে এসেছে ভুল করে, আর এজন্য তারা দুজনে নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেয়। তখন গার্ড তাদের উপরে বেশি সন্দেহ না করে ট্যাঙ্কটাকে ভিতরে নিয়ে চলে আসে। আর এদিকে আগে থেকেই ক্যাসিনোতে বসে থাকা ড্যানিয়েল হঠাৎ
ট্রেসের কাছে চলে আসলে ট্রেস তাকে বলে যে আমি বুঝে গেছি, নিশ্চয়ই তোমার কোনো মতলব আছে। যদি উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করো তাহলে কিন্তু খুবই বিপদ, কারণ তোমার উপর এমনিতেই নজর রাখছে। কিন্তু ড্যানিয়েল বলে যে সে যে শুধু তাকে বিদায় জানাতে এখানে এসেছে। এই কথা বলে সে তাকে একটা কিস করে বসে। আর এই দৃশ্য দেখেই পিছনে লেগে থাকা দুজন লোক ব্যান্ড্রিকের সাথে দেখা করাবে বলে অন্য আরেকটা রুমে নিয়ে যায়, কিন্তু আদতে তারা সেখানে ধুলাই দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল। আর ধুলাই দেওয়ার জন্য সেখানে রেডি ছিল গাট্টা গোট্টা একটা লোক। তো লোকটা ওই দুজন গার্ডের সামনে তার মুখ বরাবর একটা ঘুষি মারে, কিন্তু গার্ডরা যখন তাকে মার খাওয়ার জন্য রেখে চলে যায় তখন ওই লোকটাকে বলে যে সরি ভাই, আমি একটু জোরেই মেরে ফেলেছি। তার মানে ওই লোকটাকেও আগে থেকে ড্যানিয়েল কিনে রেখেছিল। এখন এই লোক তাকে সোজা এলিভেটরের উপরে অংশ নিয়ে যায়। ড্যানিয়েল আর দেরি না করে লিফটের উপরে অংশ উঠে পড়ে। এদিকে এই সময়টায় লায়েন্স একে একে সব সিকিউরিটি ডোর পাস করে এলিভেটরে এসে পৌঁছে যায়। ঠিক সেই মুহূর্তে এক গার্ড তাকে সিসিটিভিতে দেখে সন্দেহ করতে বসে। অনেকক্ষণ ধরে ভল্টের ভিতরে রাখা ব্রিফকেসের ছবিটা সেখানে দেখানো হচ্ছিল। আর তখন এই সিওলো কেমন যেন হাঁসফাঁস করার ভান করে। আর যেই সময়টা গার্ড লায়েন্সকে সিসিটিভি ফুটেজে দেখে ফেলে, ঠিক তখন এই সিওল হার্ট অ্যাটাকের ভান করে সেখানেই পড়ে যায়। এই কারণে সবার মনোযোগ তখন মনিটর থেকে সরে গিয়ে ডাক্তার ডাকতে শুরু করে। আর এই সুযোগে লিভিংস্টোন পুরো সিসিটিভিতে পুরাতন এক ফুটেজ চালিয়ে দেয়, কারণ আগে থেকেই তার হাতে ক্যাসিনোর সমস্ত সিসিটিভির কন্ট্রোল ছিল। কি এবার বুঝতে পারছো তো সিউল কেন এই হার্ট অ্যাটাকের বং ধরছে? তো ভাইরে ভাই, কি লেভেলের মাস্টার প্ল্যানিং সাজিয়েছে এরা। এরপরে কাণ্ড দেখলে তোমরা আরো বেশি চমকে। আর সিউলকে দেখার জন্য যে ডাক্তারকে দেখানো হয়েছিল সেটি ছিল রাজটি। সে এসে কিছুক্ষণ সিউলের বুকে চাপাচাপি করে তারপর তাকে মৃত ঘোষণা করে। আর এরপরে সদ্য বেসে থাকা ভার্জিল আর টার্কের যে দুই ভাই ছিল তাদের সাহায্যে তাকে বাহিরে নিয়ে যায়। এদিকে লায়েন্স এলিভেটরে ঢাকনা খুলে সেখানে ড্যানিয়েলকে বসে থাকতে দেখে চমকে যায়। এরপর সে বুঝতে পারে যে রাষ্ট্রের সাথে তার ঝগড়া আসলে কেবল একটা বং ছিল। এদিকে লায়েন্স আর ড্যানিয়েল লিফটের বাইরে গিয়ে দড়ি লাগিয়ে সেখানে ঝুলে পড়ে। এরপর তারা লিভিংস্টোন এবং বেসারকে সিগন্যাল দেয়। বেশ আগে থেকে একটা পিন্স ডিভাইস নিয়ে রেডি ছিল, তাই সিগন্যাল পাওয়া মাত্রই সে ডিভাইসটা চালু করে দেয়। আর এই মুহূর্তে একটা ছোটখাটো বিস্ফোরণে বিশাল ম্যাগনেটিক পালস তৈরি হয় এবং 30 সেকেন্ডের জন্য সম্পূর্ণ লাস ভেগাসের ইলেকট্রিসিটি চলে যায়। আর এই সময় ভ্যান্ডারিক টেসিকে নিয়ে বক্সিং ম্যাচ দেখা নিয়ে ব্যস্ত ছিল। তার কোনো খবরই ছিল না যে ক্যাসিনোর ভিতরে কি কাণ্ড চলছে। এদিকে অন্ধকারের সুযোগে লায়েন্স আর ড্যানিয়েল উপর থেকে লাইট স্ট্রিপ নিচে ফেলে দিয়ে সেই আলোতে দড়ির সাহায্যে নিচে নেমে পড়ে। আর পরক্ষণেই 30 সেকেন্ডের মাথায় ইলেকট্রিসিটি আবারও এসে পড়ে। আর ড্যানিয়েল এখন ক্যাসিনোর কেজের ভিতরে ভল্টের সামনে, কিন্তু তখনও সেখানে দুজন গার্ড ছিল, কিন্তু তারা এবার সহজেই তাদেরকে এক ধরনের ডিভাইস দিয়ে অজ্ঞান করে দেয়। এরপর তাদেরকে সরিয়ে নিয়ে তারা দরজার সামনে চলে আসে। এখন এই ভল্টের ভিতরে আরো একটা ভল্ট ছিল যার ভিতরে আসলে টাকা থাকতো আর বাইরের দিকের অংশে থাকতো মূল্যবান জিনিস। তো সিউলের ব্রিফকেসটাও ঠিক সেখানেই ছিল। তো এলিভেটরের পথ দিয়ে সেই পথে নামার পর ড্যানিয়েল ব্রিফকেসটাকে তুলে নিয়ে প্রথমে হীরাগুলোকে বের করে নেয়। এরপর সে দরজার বাইরে হাত দিয়ে জোরে একটা বাড়ি মারে। এবার দরজায় বাড়ি দিতেই ভেতরে আগে থেকে বসে থাকা ইয়েন এক লাফে দরজার দিকে চলে আসে। এরপর সে দরজায় বাড়ি মেরে মেরে সিগন্যাল দিতে থাকে যে কোথায় এক্সপ্লোসিভ লাগাতে হবে। এখন এই এক্সপ্লোসিভ গুলো কোথায় থেকে এলো তা কি তোমরা কখনো ধরতে পেরেছ? যদি ধরতে না পারো তাহলে বলে রাখি যে এই এক্সপ্লোসিভ গুলো আসলে সেই ব্রিফ কেসে রাখা হীরাগুলোই। সেই হীরাগুলো হীরা ছিল না, আসলে মূলত ছিল এগুলো এক্সক্লুসিভ। তো বাইরে ভাই আর কত মাথা নষ্ট করার প্ল্যান এই মুভিতে, মানে লিটারালি পুরো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। এবার বাইরে থেকে ইয়ানের বাড়ি মারার শব্দ শুনে ড্যানিয়েলও দরজার এক্সপ্লোসিভ লাগাতে থাকে, অর্থাৎ যে জায়গায় দরজায় শব্দ করে সেই জায়গায় এক্সপ্লোসিভ লাগাতে থাকে। এরপর লাগানো শেষ হয়ে গেলে সে পকেট থেকে ট্রিগার বের করে একটা চাপ দেয়, কিন্তু এর মধ্যে ইয়ানের আবার তার ব্যান্ডেজ করা পেছানো হাতটা দরজায় আটকে বসেছিল। তো লিভিংস্টোন এই দৃশ্যগুলো মনিটরে দেখতে পেয়ে ড্যানিয়েলকে বারবার ট্রিগার চাপতে নিষেধ করে, কিন্তু সেটা তো তার কান পর্যন্ত পৌঁছায় না, কারণ এই বদ্ধ জায়গায় কোনো সিগন্যালই খুব সহজে পাচ্ছিল না। আসলে সে ট্রিগার ডিভাইসের ভিতরে ব্যাটারিটা লাগাতেই ভুলে গেছিল। তো যাই হোক, ব্যাটারি লাগিয়ে ট্রিগার চাপা মাত্র বিস্ফোরণের দরজা উড়ে যায়। আর এই দেরির কারণেই ভাগ্যক্রমে ইয়ান সেখান থেকে বেঁচে ফিরে। এদিকে লিভিংস্টোন হঠাৎ রাস্টিকে আর একটা সিগন্যাল দেয়,
সে কিন্তু ততক্ষণ ডাক্তারের বেশ বদলে আর একটা বেশ নিয়েছে। এবার সে একটা ফোন নাম্বারে ডায়াল করে, আর এই ফোন বেজে উঠে ট্রেসের পকেটে ফোন বেজে উঠতেই ট্রেস ভীষণ ভাবে অবাক হয়, কারণ তার কাছে তো কোনো ফোন নেই। তবু ভেন্ডার এক কথায় বলে যে ফোনটা রিসিভ করো। ফোনের ওপাশ থেকে রাজটি তার সাথে কথা বলে ওঠে। সে বলে যে তোমার সাথে কি ব্যান্ডারিক আছে? তখন সে ব্যান্ডারিককে জানায় যে তোমার ক্যাসিনোর ভোল্টে ডাকাতি হতে চলেছে। কিন্তু এ কি, এই সময় এসে তার এমন করাটার মানে কি? নাকি এটা মাথা গুলিয়ে দেওয়ার মতো আর একটা প্ল্যান? তো উত্তরটা হলো না, আমরা একটু পরেই জানবো। তবে আমাদের পাশাপাশি ট্রেসির মাথাটাও গুলিয়ে উঠে যখন সে বুঝতে পারে যে তার পকেটে ফোনটা ড্যানিয়েলে ঢুকিয়েছে। কোন সময় এই কাজটা করেছে সেটা হয়তো তোমরা অবশ্যই বুঝতে পারছো। আর ড্যানিয়েল যখন ট্রেসিকে কিস করেছিল ঠিক সেই সময় এই ফোনটা ঢুকিয়েছে। যাই হোক, রাস্টি ভেন্ডারিককে তার সিকিউরিটি ক্যামেরা দেখতে বলে এবং সে মনিটরে এসে দেখতে পায় যে সে সবকিছু স্বাভাবিক আছে। কিন্তু লিভিংস্টোন অফে ফুটেজ সরিয়ে যখনই আসল ফুটেজ চালিয়ে দেয়, ভ্যান্ডারিক এবার দেখতে পায় যে তার স্বাদের $150 মিলিয়ন তিনজন মিলে ব্যাগে ভরছে। অর্থাৎ ড্যানিয়েল, লায়ন্স আর ইয়েন ততক্ষণে কাজ শুরু করে দিয়েছে। এ সব কিছু দেখে ভ্যান্ডারিক কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। এরপর সে রেগে মেগে ট্রেসকে সেখান থেকে চলে যেতে বললে ট্রেসও সেখান থেকে চলে যায়। এরপর সে রাস্টিকে বলে যে কনগ্রেচুলেশন, তুমি আমার ভল্টে ঢুকতে পেরেছো ঠিকই, কিন্তু তুমি জীবন্ত বের হতে পারবে না। তখন রাস্টি তাকে বলে যে সেই ব্যবস্থাও ভ্যান্ডারিক নিজেই করবে, কারণ তার ভিতরে কেবল অর্ধেক টাকা ব্যাগে ভরে নিয়েছে আর বাকি অর্ধেকে তারা এক্সপ্লোসিভ বোমা লাগিয়ে রেখেছে। আর যদি চুপচাপ কথা মেনে নেয় তাহলে অর্ধেক টাকা সে রেখে দিবে এবং বাকি অর্ধেক ব্যাগে ভরে রাখা টাকা ভ্যান্ডারিক তার লোকদের মাধ্যমে ক্যাসিনোর বাইরে থাকা একটি গাড়িতে উঠিয়ে দিবে। যদি গার্ডরা তাদের ভ্যানের ড্রাইভারের দিকে হাত বাড়ায় তাহলে বোল্ট এবং বোল্টের সমস্ত টাকা উড়ে যাবে। তো ভ্যান্ডারিকের হাতেও অপশন আছে শুধুমাত্র অর্ধেক টাকা বাঁচানোর, যার ফলে সে রাষ্ট্রকে তার সত্য মেনে নেওয়ার কথা বলে। কিন্তু তার কথায় ম্যানেজার সিক্রেটলি সোয়াট টিমকে ফোন করে বসে। এদিকে হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকা রাষ্ট্রের সামনে গিয়ে দাঁড়ায় ট্রেস, আর অন্যদিকে ভ্যান্ডারিকের গার্ডরা কথা মতো টাকার ব্যাগগুলো গাড়িতে রেখে আসে। তবে গাড়ি স্টার্ট দেওয়ার পর তার লোকেরা গাড়িটিকে ফলো করতে থাকে। অন্যদিকে পাওয়ার অফ করে দিয়ে সোয়াট টিমও ভল্টের কাছাকাছি পৌঁছে যায়, কিন্তু তারা ভল্টে ঢোকার আগেই তার ভিতরে বড় সড়ো এক্সপ্লোসিভ হয়। সোয়াট টিম সেখানে তাদের জানায় যে তারা ভল্টের ভিতরে কোনো টাকাই দেখতে পাচ্ছে না, আর লায়ন্সন এবং ড্যানিয়েলও কোথায় যেন গায়েব হয়ে গেছে। সম্ভবত সোয়াট টিম আসার আগেই তারা হয়তো ভেঙে গেছে। এই অবস্থায় ভ্যান্ডারিক ভাবে যে ডাকাতরা হয়তো তাকে ধোঁকা দিয়ে পুরো টাকাটাই গাড়িতে করে ভরে নিয়ে যাচ্ছে। সে তৎক্ষণাৎ তার লোকদেরকে সেই গাড়িটিকে থামাতে বলে, কিন্তু তাকে পুরোই অবাক করে দিয়ে গাড়িটা নিচ থেকেই থেমে যায়। এরপর ভ্যান্ডারিকের লোকগুলো দ্রুত টায়ারে গুলি করে সব টায়ারগুলোকে পাঞ্চ করে দেয়, কিন্তু পরক্ষণেই হঠাৎ প্রচন্ড গাড়ির শব্দে একটা বিস্ফোরণ ঘটে। তবে এই বিস্ফোরণে কোনো আগুন না ধরে স্রেফ ধোঁয়া বের হতে থাকে, কারণ এই ব্যাগগুলোতে ছিল পার্টি ফ্লেয়ার্স। আর গাড়িগুলো ড্রাইভিং সিটে এসে তারা দেখে যে ড্রাইভিং সিটে কেউই নেই, উল্টে তারা সেখানে একটা সিকিউরিটি ক্যামেরা রেখে দিয়েছে। আসলে এই গাড়িটাকে দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে কন্ট্রোল করে যাচ্ছিল ভার্জিল এবং সিওল। এবার ভ্যান্ডারিকের লোকেরা তখন তাকে জানায় যে গাড়িতেও কোনো টাকা নেই। তাহলে গার্ডরা যে ব্যাগগুলো গাড়িতে রেখে এসেছিল সেগুলো কি ছিল? সেগুলো কি পার্টি ফ্লেয়ার ছিল? কিন্তু টাকা তাহলে কোথায় গেল? সে দ্রুত তার ম্যানেজারকে ফোন করে দিয়ে বলে যে ভল্টের সিসিটিভি ফুটেজ ভালো করে দেখতে এবং বলে যে ফ্লোরে বেলাজিও লেখা আছে কিনা তা দেখো। ম্যানেজার জবাব দেয় যে না, আর যদি জবাব দিত তাহলে বুঝতে পারতো যে এই ডাকাতির সিনটা আসলে পুরাই ফেক, কারণ ভল্টের মাঝে সে কয়েকদিন আগেও বেলাজি লেখার একটা টাইলস লাগিয়েছিল। তার মানে হুবহু একই রকমের একটা বোল্ট তৈরি করে তাতে তারা এই ভিডিওটা শুট করে রেখেছে। এই শুটিংটা কোথায় হয়েছে তা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এটা হয়েছিল রুবেনের বাড়িতে। সেই বোল্টের ভিতরে আসলে ওখানে কোনো প্র্যাকটিস ছিল না, মূলত সেটা ছিল একটা মাস্টার স্ট্রোক। এখানে মজার ব্যাপার হচ্ছে এই ফুটেজ দেখানোর আগেই ড্যানিয়েলরা সব টাকা নিয়ে সরে পড়েছিল, আর কাজ শেষেই তাদের বোল্টের ভিতরে বিজি রেখে সুযোগ মতো তারা ক্যাসিনো থেকে সরে পড়ে। মানে এ যেন পুরোই মানি হাইস্টকেও টেক্কা দেওয়ার মতো প্ল্যান। এখন এটাও রিভিল হয় যে সুয়েট টিমকে ভ্যান্ডারিক কল দিয়েছিল, সেই কল আসলে গিয়েছিল লিভিংস্টোনের কাছে, কারণ সে আগে থেকে সবকিছু হ্যাক করে রেখেছিল। আর সুয়েট টিম সে যে রাশ নিয়ে এবং তার দলবল নিয়ে বোল্টের ভিতরে এক্সপ্লোশন ঘটিয়েছে
গেছিল। আর এরপরে টাকাগুলি নিয়ে তারাই সুয়েটের গাড়িতে করে বেরিয়ে পড়েছে। এদিকে বেন্ডারিক তাকে জিজ্ঞেস করে যে এই ঘটনার পেছনে তার কোনো হাত আছে কিনা। সে অবাক হয়ে উঠে বলে যে এই ঘটনার মানে কোন ঘটনা, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। বেন্ডারিক তার গার্ডদেরকে তাকে বের করে দিতে বলে। এবার বেরিয়ে যাওয়ার সময় ড্যানিয়েল বলে উঠেছে কেউ কি ডাকাতি করেছে, তোমার সবকিছু নিয়ে গেছে। এই কথাটা শুনে বেন্ডারিক তখন তাকে শেষবার মতো ডাকাতির পিছনে হাত আছে কিনা সেটা জিজ্ঞেস করে, কিন্তু ড্যানিয়েল সেটার জবাবে না বলে এবং তার কাছে জিজ্ঞেস করে যে আমি যদি তোমার টাকা ফিরিয়ে আনতে পারি তাহলে কি তুমি ট্রেসিকে আমার কাছে ছেড়ে দিবে। বেন্ডারিক তখন বলে যে হ্যাঁ আমি অবশ্যই তাকে ছেড়ে দিব। এখান থেকে প্রমাণ হয় যে বেন্ডারিকের কাছে টাকাই সবকিছু। ড্যানিয়েল তখন তাকে বলে যে সে একজনকে চিনে যার কাছে আমেরিকার সব ডাকাতদের খবর থাকে, তাকে সময় দিলে সে 72 ঘন্টার মধ্যে ওই ব্যক্তির সাথে যোগাযোগ করে কিছু একটা করার চেষ্টা করবে। কিন্তু বেন্ডারিক তাকে আর বিশ্বাস করে না এবং প্যারেলের শর্ত ভঙ্গ করার জন্য তাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে বলে। এদিকে রাস্টি কিন্তু ট্রেসিকে ফোন করে তার হোটেলের টেলিভিশন স্ক্রিন অন করতে বলে আর বলে যে তুমি চ্যানেল 44 দেখো। এবার এই চ্যানেল সে অন করার সাথে সাথে দেখতে পায় যে ড্যানিয়েল এবং বেন্ডারিকের সেই কনভারসেশন যেখানে বেন্ডারিক টাকার জন্য তাকে ছেড়ে দিবে বলেছে। তখন সে বুঝতে পারে যে বেন্ডারিকের মতন বড় লোকরা তাকে যে কোনো মুহূর্তে ছেড়ে দিতে পারে, অথচ ড্যানিয়েল তাকে সত্যিকার ভাবেই ভালোবাসতো যার জন্য সে এত দ্রুপ দিয়ে এসেছে। ওদিকে ড্যানিয়েলকে পুলিশ তার প্যারোল ভঙ্গ করার জন্য ধরে নিয়ে যায়, কারণ তার জন্য যে কোনো রাজ্যের বাইরে ট্রাভেল করা নিষেধাজ্ঞা ছিল। ট্রেস পুলিশের সামনে তাকে নিজের স্বামী বলে পরিচয় দেয়। আর দৌড়ে আসার সময় বেন্ডারিক যখন তাকে ডাক দিয়েছিল তখন সে জবাব দিয়ে বলেছিল যে আমি সবই দেখেছি। এই কথা বলে সে তার দিক থেকে মুখ ফিরিয়ে চলে আসে। তার মানে তো তোমরা ঠিকই বুঝেছো যে বেচারা বেন্ডারিক তার টাকা এবং প্রেমিকা দুটিই হারালো। অন্যদিকে ড্যানিয়েলকে ধরে নিয়ে যাওয়ার আগে ট্রেস আর তার সম্পর্ক আগের মতোই হয়ে গেছে। এদিকে প্যারোল ভঙ্গ করার অপরাধে তার 6 মাসের জেল হয়। ততদিন তার টিমের লোকেরা নিজেদের ভাগের টাকা নিয়ে আরামায়েশে দিন কাটাচ্ছে আর তাদের সবার ভাগ্যে জুটেছে $13 মিলিয়ন করে। 6 মাস পর জেল থেকে মুক্তি পেলে তাকে রিসিভ করার জন্য আসে রাস্টি। আর গাড়িতে ওঠার সময় সে দেখতে পারে যে সেখানে তার জন্য অপেক্ষা করছে তার এক্স ওয়াইফ ট্রেস। এবার তাদের দুজনের মধ্যে আগের মতোই আবার রোমান্স জেগে ওঠে, কিন্তু বেন্ডারিকা এত সহজে হাল ছাড়ার পাত্র নয়। তাই সে গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথেই তার দুজন লোক সেই গাড়িটাকে ফলো করতে শুরু করে। এমন একটা মুহূর্ত দিয়ে এই মুভিটা এখানেই শেষ হয়। তো তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছো যে এই মুভির হয়তো পরবর্তী আরো পার্ট আছে। তো এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং পরবর্তী পার্ট যদি আপনারা চান তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট করবেন। তো আজকের মতো এখানেই, খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে আসতেছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার।